যদি তুমি এই টেবিলটার HTML কোডিং বুঝতে পারো, করতে পারো, তাহলে তুমি তোমার এইচএসসি পরীক্ষায় যেই ধরনের টেবিল আসুক না কেন ওই টেবিলেরও HTML কোডিং তুমি করতে পারবে, যদি তুমি আজকের এই একটা টেবিলের HTML কোডিং করতে পারো। কারণ কি, এই টেবিলটার ভিতরে আমি সব ধরনের সমস্যাই রেখেছি। যেমন এখানে দেখো লিস্ট আছে, এই টেবিলের ভিতরে লিস্ট থাকলে কিভাবে সমাধান করতে হয় সেটি তুমি এই ক্লাসে শিখতে পারবে। টেবিলের ভিতরে ছবি আছে, এই যে map.jpg, জেপিজি থাকলে এটাকে ছবি বলে, তো টেবিলের ভিতরে ছবি থাকলে ছবির কাজটা কিভাবে করতে হয় সেটি তুমি শিখতে পারবে। এরপরে দেখো ফেসবুক নামে একটা হাইপার লিংক আছে, টেবিলের ভিতরে যদি কোনো হাইপার লিংক থাকে সেটা কিভাবে সমাধান করতে হয়, খালি থাকলে কিভাবে সমাধান করতে হয়, ডানে থাকলে কি করতে হয়, বামে থাকলে কি করতে হয়, নিচে থাকলে কি করতে হয়, উপরে থাকলে কি করতে হয়, এগুলো সব আজকে তুমি এই একটা টেবিলের মাধ্যমে শিখতে পারবে। এর জন্য বলছি, যদি তুমি এই একটা টেবিলের HTML কোডিং ভালো মতো বুঝতে পারো, তাহলে তুমি তোমার এইচএসসি পরীক্ষায় যেই টেবিলে আসুক ওই টেবিলটারও HTML কোডিং করতে পারবে। তো চলো প্রশ্নটা প্রথমে আমরা পড়ি, এরপর এটার উত্তর করা শুরু করে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল আছে, এই টেবিলের উপরে ABC কোম্পানি নামে একটা লেখা আছে, এটাকে বলা হয় ক্যাপশন, টেবিলের ক্যাপশন বলে। এরপরে এই টেবিলের ভিতরে এ লিখেছে, অনেক কিছু লিখেছে, লেখার পরে কিছু শর্ত এখানে তোমাকে দিয়েছে। তোমাকে এখানে বলেছে জি লেখাটি লাল রঙের, এই যে এখানে যে জি, এই জি লেখাটি লাল রঙের, এই লাল রঙের জন্য কিভাবে HTML কোডিংটা করতে হয় এটা তোমরা শিখতে পারবে। বি এর সেলটি সবুজ, এখানে যে বি আছে এই বি এর যে সেল আছে, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওইটা নাকি সবুজ হবে। এরপরে ফেসবুক লেখাটি একটি লিংক, এই ফেসবুক লেখাটা একটা হাইপার লিংক, আর map.jpg যে লেখাটা আছে এটা একটা ছবি। এখন তোমাকে এই শর্তগুলো দিয়ে এই টেবিলটার HTML কোডিং করতে বলা হয়েছে। তো কিভাবে এটার HTML কোডিংটা করবে আমরা এটা তোমাকে একদম ভালোভাবে ভেঙে ভেঙে বুঝে করছি, তুমি একটু ধৈর্য ধরে এই ক্লাসটি করবে। তো শুরুতেই যে কোনো কিছুর HTML কোডিং করার জন্য তোমরা সবাই জানো প্রথমে লিখতে হয় ডক টাইপ HTML, এরপর লিখতে HTML, এরপর হেড, এরপর টাইটেল, ডট 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 স্ল্যাশ টাইটেল স্ল্যাশ হেড, এরপরে বডি। মানে যেই জিনিসই আসুক, আমাদের যেই প্রশ্নেরই HTML কোডিং করতে বলুক, তুমি এতটুকু লেখা কিন্তু লিখবে। এরপরের যে কাজটা তুমি করবে এটা তুমি প্রশ্ন অনুযায়ী করবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা এই যে টেবিলটা যে সমাধান করব, এটার জন্য আমাদের যেই ট্যাগটা ব্যবহার করতে হবে ওই ট্যাগের নাম হলো টেবিল ট্যাগ। কি ট্যাগ বলো তো? টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগ লেখার পর তোমরা সবাই জানো যে টেবিলের কি লিখতে হয়? বর্ডার, টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত? আমরা সব সময় দিব 1। এরপরে লিখতে হয় সেল স্পেসিং। কি স্পেসিং? সেল স্পেসিং। সেল স্পেসিং লিখতে হয় 0। যে কোনো টেবিল আসুক আমরা এটা লিখবো টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0। এরপরে তুমি দেখবে এই টেবিলের কোনো নাম আছে কিনা। হ্যাঁ, এই টেবিলের একটা নাম আছে, ABC কোম্পানি। এই ABC কোম্পানি লেখাটিকে বলা হয় ক্যাপশন। এখন তুমি লিখবে যে ক্যাপশন, এই যে এইভাবে লিখবে ক্যাপশন। ট্যাগের নাম কি? ক্যাপশন। এই ক্যাপশন লেখার পর ক্যাপশনে কি লেখা আছে? ABC কোম্পানি। এখন তুমি এখানে লিখবে এই যে ABC কোম্পানি, এই যে আমরা লিখলাম ABC কোম্পানি। এবার আমাদের ক্যাপশনটা শেষ না, এর জন্য আমরা দিয়ে দিব স্ল্যাশ কি ক্যাপশন। এতটুকু আশা করি সবাই বুঝেছো। টেবিলের জন্য দিতে হয় টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0। এরপরে ক্যাপশন থাকলে, যদি ক্যাপশন না থাকে তাহলে এই লাইনটা আমরা লিখতাম না। ক্যাপশন যদি থাকে তখন আমরা লিখবো ক্যাপশন, ক্যাপশন ABC কোম্পানি স্ল্যাশ ক্যাপশন। আচ্ছা, এবার এই টেবিলের ভিতরে আমরা প্রবেশ করব। এই টেবিলের ভিতরে কিভাবে প্রবেশ করতে হয়? এই টেবিলের ভিতরে সারিতে সারিতে প্রবেশ করতে হয়। এখন এই টেবিলের সারি তো বোঝা যাচ্ছে না, এখানে কয়টা সারি আছে বা প্রথম সারি কে? তো এই টেবিলের প্রথম সারি কোনটা এটা তোমাকে আগে বের করতে হবে। তো প্রথম সারি হলো, তুমি দেখো এই টেবিলের এই যে এখানে এদিক দিয়ে বাম দিক দিয়ে একটা দাগ, এদিক দিয়ে একটা দাগ আছে, এই দাগটা দিয়ে তুমি একদম একদম টেবিলের শেষ মাথা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো তো এই যে টেবিলের দাগ দিয়ে আমরা শেষ মাথায় কি এদিক দিয়ে যাওয়া যাবে? এই যে রাস্তা কিন্তু আছে, এইভাবে যাবে, এরপরে এইভাবে যাবে। এই যে নীল দাগটা আমরা দিলাম এর উপরে যে লেখাগুলা এরপরে এই যে এই বক্সটা আর এই বক্সটা, এইটা হলো আমাদের প্রথম সারি। তো প্রথম সারির জন্য তুমি লিখতে হবে TR। ট্যাগের নাম কি? TR। তুমি লিখবে TR, মানে এই TR মানে তুমি বুঝাই দিলা যে তুমি প্রথম সারির কাজ শুরু করছো। এবার প্রথম সারির ভিতরে প্রথম যে এই লেখাটা আছে এগুলোকে বলে ডাটা, টেবিলের ডাটা, এগুলো TD দিয়ে লিখতে হয়। তাহলে আমরা লিখলাম TD। এই TD লেখার পর এই ডাটাটা এই সেলের মাঝামাঝি না, এই মাঝামাঝি আছে, তাই তোমার এটার পাশে লিখতে হবে অ্যালাইন সেন্টার। কি সেন্টার? অ্যালাইন সেন্টার। আবার বলছি আমি, সারি শুরু করার জন্য তুমি TR দিলে, এই সারির ভিতরে ঢোকার পরে তুমি প্রথম যে ডাটাটা পেলা ওইটার জন্য লিখলা TD, আর এটার পাশে এটা মাঝে আছে তাই তুমি লিখলা অ্যালাইন সেন্টার। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার তুমি এই যে ডাটাটা, এই যে বক্সটা, এই বক্সটার চারদিকে একটু নিচে তাকাও তো। এই যে নিচের যে একটা দাগ দেখতে পাচ্ছ, এই দাগটা কিন্তু এইখানে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তুমি দেখো এই দাগটা কিন্তু এইভাবে যাওয়ার সম্ভাবনা ছিল। যদি এই দাগটা নিচ থেকে উপরের দিকে এইভাবে যেত, যদি যেত, তাহলে দেখো তো এই বক্সটা কয়টা খোপ হয়ে যেত? 2টা খোপ হয়ে যেত না?
এই দুইটা খোপ হয়ে যেত, এর জন্য তুমি লিখবে কল স্পেন টু। কল স্পেন কত? 2। এখন প্রশ্ন হলো কল স্পেন কখন দেয়? যদি নিচে উপরে দাগ যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে দিবে কল স্পেন, আর যদি দাগটা বামে ডানে এইভাবে যাওয়ার সম্ভাবনা থাকতো তাহলে তুমি দিবে রো স্পেন। তো আশা করি সবাই এতটুকু বুঝেছো, টিডি অ্যালাইন সেন্টার কল স্পেন 2। এরপরে তুমি কনিক ব্র্যাকেট দিবে, এরপর এই লেখাটা লিখবে, এই লেখাটা লেখার পর দিবে স্ল্যাশ টিডি। তো দেখো আমাদের প্রথম সারির প্রথম ডাটার কাজটা আমরা এভাবে করলাম। এবার আমরা আমাদের প্রথম সারির দ্বিতীয় ডাটার কাজটা শুরু করব। তো দ্বিতীয় ডাটার কাজটা আমরা শুরু করলাম, আবার লিখলাম টিডি দিয়ে। কি দিয়ে? টিডি দিয়ে। এখন টিডি লেখার পর তুমি দেখো এই লেখাগুলো কিন্তু মাঝে নাকি বামে নাকি ডানে এটা তেমন বোঝা যাচ্ছে না, এর জন্য আমরা অ্যালাইন সেন্টার টেন্টার এগুলো আর লিখবো না। এবার তুমি দেখো তো এই বক্সের ভিতরে কোনো দাগ যাওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ আচ্ছা, কিন্তু এই যে এই দাগটা তোমরা খেয়াল করো তো, এই দাগটা যাওয়ার সম্ভাবনা আছে, এই দাগটাও যাওয়ার সম্ভাবনা আছে। বামে ডানে নাকি উপরে নিচে? বামে ডানে। তো বামে ডানে হলে কিন্তু আমাদের লিখতে হয় রোজ পেন। কি পেন? রোজ পেন। রোজ পেন লেখার পর এই বামে ডানের দাগগুলা যদি যেত তাহলে কয়টা খোপ হতো? একটা খোপ, দুইটা খোপ, তিনটা খোপ। এর জন্য তুমি লিখবে রোজ পেন 3। রোজ পেন 3 দেওয়ার পর আবার তুমি দেখো এই যে নিচের যে দাগটা, এই নিচের দাগটাও কিন্তু এইটার ভিতরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। যদি এই দাগটা এখানে যেত তাহলে দুইটা খোপ হতো। তো দুইটা খোপ হলে এখন আমাদের লিখতে হবে, যেহেতু দাগটা উপরে নিচে, এর জন্য লিখতে হবে কল স্পেন। কল স্পেন লেখার পর যেহেতু দুইটা খোপ হতো এর জন্য তোমার লিখতে হবে 2। এরপরে তোমার দিতে হবে কৌণিক ব্র্যাকেট। কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর আগে তো আমরা এ লিখে স্ল্যাশ টিডি দিয়েছিলাম, এবার কিন্তু এর মতো এটা নরমাল লেখা না, এগুলা লিস্ট আকারে আছে। কি আকারে আছে? লিস্ট। তো এটা কি লিস্ট আকারে আছে তুমি খেয়াল করো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিজাইন গুলা, এগুলো বলা আনঅর্ডার লিস্ট। কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। এর জন্য তোমাকে যে ট্যাগটা ইউজ করতে হবে এই ট্যাগটার নাম হলো ইউএল। কি এল? ইউএল। ইউএল লেখার পর তোমার লিখতে হবে টাইপ। কি লিখতে হবে বলো তো? টাইপ। টাইপ। এই টাইপটা কোন টাইপের? এই ডিজাইনটার নাম কি? এই ডিজাইনটার নাম হলো স্কোয়ার। এর জন্য লিখতে হবে যে আনঅর্ডার লিস্টের কাজ করছি, টাইপ স্কোয়ার নাকি সার্কেল নাকি দিয়ে কাজ করছো? আমরা স্কোয়ার নিয়ে কাজ করছি, এর জন্য আমাদের লিখতে হবে টাইপ কি, এখানে লিখতে হবে স্কোয়ার। স্কোয়ার দেওয়ার পর আমরা দিব কৌণিক ব্র্যাকেট। এই কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর এরপর আবার লিখবো লিস্ট। প্রত্যেকটা আইটেম লেখার জন্য আমরা দিব লিস্ট। এই লিস্ট লেখার পর তুমি এই স্পোর্টস লেখাটা লিখবে। কি? স্পোর্টস। এই লিখলাম স্পোর্টস। এখন স্পোর্টস লেখাটা কি শেষ? স্পোর্টস লেখাটা কিন্তু শেষ না। এটার কিন্তু দুইটা প্রকারভেদ আছে, একটা ক্রিকেট একটা ফুটবল। ওই ক্রিকেট আর ফুটবল কিন্তু আবার অর্ডার লিস্ট, নাম্বারিং করা, ডিজাইন করা না, নাম্বারিং করা। তো নাম্বারিং করা থাকলে এগুলোরে বলা হয় অর্ডার লিস্ট। এর জন্য তোমাকে লিখতে হবে ওএল। লিস্ট আমরা স্ল্যাশ লিস্ট এই কারণে দেই নাই, কারণ এটার দুইটা প্রকারভেদ আছে, এই দুইটা প্রকারভেদ শেষ হলে আমরা দিব স্ল্যাশ লিস্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার এই যে দুইটা আছে এই দুইটা কিন্তু অর্ডার লিস্ট, তাহলে দিতে হবে অর্ডার লিস্ট। এরপর লিখতে হবে টাইপ। টাইপ লেখার পর এটা কোন টাইপের? 1। এই যে প্রথম যে চিহ্নটা 1, এই 1 টাইপের, এর জন্য লিখতে হবে টাইপ 1। টাইপ 1 দেওয়ার পর কৌণিক ব্র্যাকেট দিবে। এরপরে তুমি আবার লিখবে লিস্ট। লিস্ট লেখার পর তুমি লিখবে ক্রিকেট, লিখবা যে ক্রিকেট। ক্রিকেট। এরপরে দিবে স্ল্যাশ লিস্ট। এটার কিন্তু প্রকারভেদ নেই, এটা কিন্তু ক্রিকেটের পরে আবার ফুটবল এসে গেছে। এবার আমরা আবার দিব লিস্ট। লিস্ট লেখার পর এবার আমরা লিখবো ফুটবল। ফুটবল লিখে এরপরে দিব স্ল্যাশ লিস্ট। এবার আমাদের 1 নাম্বার 2 নাম্বার মানে অর্ডার লিস্টটা শেষ। এই যে ওয়েল দিয়ে তুমি শুরু করেছিলে এই দিবে স্ল্যাশ ওএল। ওয়েল দেওয়ার পর এখন বলো তো স্পোর্টস এর যে এলআইটা শুরু করেছিলে এই এলআইটা কিন্তু শেষ হয়েছে, এবার দিবে তুমি স্ল্যাশ এলআই। তো আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এখন বলো স্পোর্টস এর কাজটা তুমি যেভাবে করেছো এই প্লেস এর কাজটা তুমি ঠিক সেভাবেই করবে। তো এখানে আমাদের জায়গা নেই, আমরা উপরে জায়গা করছি। তো তোমরা উপরে এই যে এই লেখাটা আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা আমি মুছে দিই। এবার খেয়াল করো এই যে এখানে যে প্লেস আছে এই প্লেসের জন্য আবার দিলাম, প্লেসের জন্য আবার দিলাম লিস্ট। এই লিস্ট লিখে আমরা প্লেস লেখাটা লিখলাম। এখন তুমি বলো প্লেস লেখাটা যে লিখলাম প্লেসের কি প্রকারভেদ আছে না? প্রকারভেদ কিন্তু আছে। এর জন্য তুমি ভুলেও এখানে স্ল্যাশ এলআই দিবে না, তার প্রকারভেদ গুলোর কাজ শেষ করে দিবে স্ল্যাশ এলআই। এবার কুমিল্লা আর ঢাকা লেখাটা নাম্বারিং করা না ডিজাইন করা? নাম্বারিং করা। এর জন্য তুমি ওই লেখাগুলোর জন্য আবার দিতে হবে অর্ডার লিস্ট। এরপরে লিখতে হবে টাইপ। কোন ধরনের নাম্বারিং? 1 2 3 আকারের নাম্বারিং। এর জন্য তোমার লিখতে হবে টাইপ 1। এখন তোমরা অনেকে মনে মনে ভাবছো টাইপ কেন 5 না? টাইপ আমাদের 1 লিখতে হবে, এরপর আমাদের লিখতে হবে স্টার্ট 5। কি 5? স্টার্ট 5। এভাবে নাম্বারিং করা থাকলে আমরা সব সময় লিখবো টাইপ 1। যদি স্টার্টটা 1 থেকে না হয় তখন আমরা লিখে দেব স্টার্ট। দেখো এটা 1 থেকে হয়নি কিন্তু 5 থেকে হয়েছে, এর জন্য লিখতে হবে স্টার্ট 5। এরপরে দিতে হবে কৌণিক ব্র্যাকেট। এরপরে তোমার আবার লিখতে হবে লিস্ট। লিস্ট লেখার পর তোমার লিখতে হবে কুমিল্লা। এই কুমিল্লা লেখাটা লিখে আমরা দিব স্ল্যাশ এলআই।
আবার তুমি দিবে লিস্ট, এই লিস্ট লেখার এই লিস্ট লেখার পর এরপরে তুমি দিবে ঢাকা, এই ঢাকা লেখার পর তুমি দিবে /li। আমাদের মনে আছে কিনা আমরা কিন্তু এই ডাটাটা শুরু করে শেষ করেছি। আর এই ডাটার কাজটা লিস্ট যদি থাকে, লিস্টের কাজটা কিভাবে করতে হয় এটা তোমাকে আমি শেখাচ্ছি। এবার খেয়াল করো তো, আমাদের কিন্তু অর্ডার লিস্টটা শেষ, /অর্ডার লিস্ট মানে কুমিল্লা ঢাকার যে নাম্বারিং করা যে অর্ডার লিস্ট আছে ওটা শেষ। এই প্রকারভেদ গুলো শেষ হওয়ার সাথে সাথে প্লেসের যে এলআইটা আমরা স্ল্যাশ করি নাই, এটা এতক্ষণে স্ল্যাশ হয়েছে। এই /li হওয়ার পর আমার কিন্তু সম্পূর্ণ লিস্টটা শেষ। সম্পূর্ণ লিস্টটা আমরা কি দিয়ে শুরু করেছিলাম? আনঅর্ডার লিস্ট। কারণ কি? কারণ প্রথম ডিজাইনটাই ছিল আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্ট এতক্ষণে আমাদের শেষ হয়েছে, আমরা দিলাম /আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্ট শেষ হওয়ার সাথে সাথে আমাদের পুরো ডাটার কাজটা শেষ। এর জন্য আমাদের দিতে হবে /td। তো দেখো তো, আমরা কিন্তু এই প্রথম সারির প্রথম ডাটা দ্বিতীয় ডাটায় যে লিস্ট আকারে ছিল ওই ডাটাটাও শেষ করেছি। এখন আমরা যে সারি শুরু করেছিলাম টিআর দিয়ে, এই সারি কি শেষ হয়েছে? সারি কিন্তু শেষ হয়নি। একটা ডাটা দুইটা ডাটা শেষ হয়েছে। এবার আমরা 3 নাম্বার ডাটার কাজটা করব। তো এতটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই জায়গাটা আবার আমি মুছে দিই। এবার আমরা 3 নাম্বার ডাটার কাজটা কিভাবে করব বলো তো? 3 নাম্বার ডাটার কাজটা আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো টিডি। টিডি লেখার পর তুমি দেখো এই ডাটাটা কিন্তু এই বক্সের ডান দিকে আছে। কোন দিকে আছে? ডান দিকে। তো ডান দিকে থাকলে লিখতে হয় অ্যালাইন রাইট। মাঝে ছিল, আমরা তখন লিখেছিলাম অ্যালাইন সেন্টার। এবার লিখতে হবে অ্যালাইন কি? রাইট, RIGHT, অ্যালাইন রাইট। দেওয়ার পর তুমি চিন্তা করো তো এই বক্সের ভিতরে কোনো দাগ যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এই যে দেখো, এই যে দাগটা, এই দাগটা কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে, এই দাগটাও যাওয়ার সম্ভাবনা আছে। বামে ডানে নাকি উপরে নিচে? বামে ডানে। তো বামে ডানে হলে কিন্তু আমাদের লিখতে হবে রোজ পেন। রোজ পেন লেখার পর তুমি রোজ পেন কত লিখবে? এই দাগগুলো যদি যেত, একটা দুইটা তিনটা খোপ হতো, এর জন্য লিখতে হবে রোজ পেন 3। রোজ পেন 3 লেখার পর তুমি যদি আরো ভালো মতো খেয়াল করো, নিচ থেকে একটা দাগ উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তাহলে নিচে উপরে দাগ যাওয়ার সম্ভাবনা থাকলে তখন আবার আমাদের দিতে হয় কি পেন? কলস পেন। কলস পেন লেখার পর এই দাগটা যদি যেত, কয়টা খোপ হতো? দুইটা, এর জন্য লিখতে হবে কলস পেন 2। এরপরে কৌণিক ব্র্যাকেট দিতে হবে। এরপরে এই ডি লেখাটা তোমার লিখতে হবে, ডি লেখাটা লিখে এরপরে দিতে হবে /td। এবার বলো তো, আমাদের প্রথম সারিটা শেষ হলো না? প্রথম সারিটা কিন্তু শেষ হলো। এর জন্য এবার আমরা দিব, ওই যে আমরা কিন্তু টিআর দিয়ে শুরু করেছিলাম, মুছে দিয়েছি, এতক্ষণে স্ল্যাশ হয়েছে টিআর, মানে শেষ হয়েছে টিআর। তো আশা করি প্রথম সারিটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় সারির কাজ করব। তো আমি প্রথম সারির কাজটা যে করলাম এটা আবার আমি মুছে দিই। এবার আমরা দ্বিতীয় সারির কাজটা কিভাবে করব? এখন আমাদের ধরতে হবে দ্বিতীয় সারি আসলে কোনটা। তো তুমি যদি ভালো মতো খেয়াল করো, এই যে দাগটা, এই দাগটা দিয়ে তুমি একদম টেবিলের শেষ মাথায় যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এদিক দিয়ে যাওয়ার রাস্তা নেই, এই দিক দিয়ে যাচ্ছি, এইভাবে যাচ্ছি। এখন যে নিচের যে নীল কালারের দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এর উপরে যেগুলো আছে এগুলো হলো আমাদের দ্বিতীয় সারি। তবে প্রথম সারিতে যেগুলো এসে গেছে ওইগুলো আর হবে না। তাহলে প্রথম সারিতে তো এগুলো এসে গেছে, তাহলে আমাদের দ্বিতীয় সারিতে জাস্ট কে হবে? আমাদের জাস্ট হবে map.jpg, এই লেখাটা হবে দ্বিতীয় সারির জন্য। তাহলে দ্বিতীয় সারির জন্য আমরা শুরু করলাম কি বলতো? দ্বিতীয় সারির জন্য আমরা লিখলাম টিআর। টিআর দেওয়ার পর দ্বিতীয় সারির যে ডাটাটা, এটার জন্য আমরা দিলাম টিডি। এই map.jpg লেখাটা মাঝে আছে, এর জন্য লিখতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন কি? অ্যালাইন দিলাম সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর তুমি দেখবে এটার ভিতরে কোনো দাগ যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তো তুমি যদি ভালো মতো খেয়াল করো, এই দাগটা কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। উপরে নিচে নাকি বামে ডানে? উপরে নিচে। উপরে নিচের জন্য কি দেয় বলতো? কলস পেন। উপরে নিচের জন্য দেয় কলস পেন। কলস পেন দেওয়ার পর তুমি ইনভার্টেড কমা দিয়ে লিখবে, এখানে দুইটা খোপ যেহেতু হতো এর জন্য কলস পেন 2 দিবে। এরপরে দিবে কৌণিক ব্র্যাকেট। কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর এখন তো map.jpg লেখাটা নরমাল না, এটা একটা ছবি। এখানে শর্তের ভিতরে বলে দিয়েছে map.jpg একটা ছবি। এই ছবির জন্য আমাদের কিন্তু ছবির কাজটা করতে হয় কিভাবে খেয়াল করো। আমরা তো টিডি দিলাম, টিডি দেওয়ার পর এবার ছবির কাজটা তো আমরা তো ছবি map.jpg ভাবে লিখে দিলে হবে না। ছবির জন্য যে কাজটা করতে হয় আমাদের লিখতে হবে ইমেজ। ইমেজ নামে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। এরপর আমাদের লিখতে হবে সোর্স। এই সোর্সের ভিতরে তুমি এই লেখাটা লিখে দিবে map.jpg। ম্যাপ ডট কি? জেপিজি। যদি এটা না থাকতো তুমি অন্তত লিখে দিবে x.jpg, এভাবে লিখে দিবে। এরপরে তুমি এটার হাইট আর উইডথটা বলে দিবে। তাহলে আমরা লিখলাম উইডথ, WIDTH, উইডথ, নিজের মতো একটা মান দিয়ে দিবে, মনে করে দিলাম 100 পিক্সেল। এরপরে আবার দিবে হাইট, HEIGHT, হাইট। হাইট মনে করে দিয়ে দিলাম 150 পিক্সেল। এটা নিজের মতো দিবে যদি প্রশ্নের ভিতরে কোনো মান না দেওয়া থাকে। এরপরে তুমি দিবে কৌণিক ব্র্যাকেট।
কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর এই যে কাজটা যে আমরা করলাম, ইমেজের কিন্তু কোনো স্ল্যাশ ইমেজ বলতে কিছু নেই, মানে এটা একটা এমটি ট্যাগ, এটা এতটুকু করলে আমাদের ছবির কাজটা হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু এই ডাটাটা শেষ হয়ে গেছে, স্ল্যাশ টিডি। তাহলে টিডি অ্যালাইন সেন্টার কল স্পেন টু, ছবির কাজটা করলাম, ডাটাটা শেষ হলো। এখন এই ডাটাটা শেষ হওয়ার সাথে সাথে তুমি বলো তো আমাদের এই সারির কাজটা শেষ হয়ে গেল না? তাহলে আমাদের সারির কাজটা, এই সারির ভিতরে কিন্তু একটাই ডাটা ছিল, এই একটা ডাটার কাজ শেষ হওয়াতে আমাদের এই দ্বিতীয় সারির কাজটাও শেষ। তো আশা করি সবাই দ্বিতীয় সারির কাজটা বুঝতে পেরেছো। এবার আমরা তৃতীয় সারি বের করব কোনটা। এবার তৃতীয় সারিটা ভালো মতো বোঝার চেষ্টা করো। এই যে আমাদের কিন্তু বাম সাইডের এদিক এদিক থেকে শুরু করে, এই যে এই দাগটা থেকে শুরু করে এই দাগটা দিয়ে আমাদের টেবিলের শেষ মাথায় যেতে হবে। তাহলে এই দাগটা দিয়ে আমরা টেবিলের শেষ মাথায় কিভাবে যাব? এই দাগটা দিয়ে আমরা টেবিলে এই যে গেলাম 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 গেলাম, এবার এই দিক দিয়ে আমরা শেষ মাথায় যেতে পারবো, এই দিক দিয়ে যে এইভাবেও আমরা শেষ মাথায় যেতে পারবো। কোন দিক দিয়ে যাবো? আমরা সবসময় উপরেরটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো তো আমরা এই যে এইভাবে গিয়ে এইভাবে গেলাম, তাহলে শেষ মাথায় যেতে পারলাম। এই যে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে কিন্তু আমরা গেলাম, শেষ মাথায় কিন্তু গেলাম। এবার তুমি খেয়াল করো এই যে নীল কালারের যে দাগটা, এই দাগটার উপরে কি কি আছে? উপরে এই জিনিসগুলো আছে, আইসিটি লেখাটা আছে, বি লেখাটা আছে। এখন এই জিনিসগুলো তো আমরা একবার করে ফেলেছি, তাহলে করা ছাড়া কোনটা থাকে? করা ছাড়া থাকে এই আইসিটি আর বি লেখাটা। এই আইসিটি আর বি লেখাটা হলো আমাদের তৃতীয় সারি। তাহলে চলো এই তৃতীয় সারির কাজটা আমরা করি। তাহলে তৃতীয় সারির জন্য আবার আমরা নতুন করে কি দিতে হবে বলতো? এই তৃতীয় সারির জন্য আমাদের লিখতে হবে টিআর। টিআর দেওয়ার পর আমরা লিখবো যে টিডি, মানে এই যে ডাটাটার জন্য লিখবো টিডি। টিডি লেখার পর এই আইসিটি লেখাটা মাঝামাঝি জায়গায় আছে, মাঝামাঝি জায়গায় আছে, এর জন্য আমরা দিব অ্যালাইন কি? অ্যালাইন দিলাম সেন্টার। এই অ্যালাইন দিলাম কি? সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর তুমি দেখো তো এটার ভিতরে কোনো দাগ আসার সম্ভাবনা আছে কিনা? আছে কিন্তু। এই যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই দাগটা কিন্তু আসার সম্ভাবনা আছে। এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটাও কিন্তু আসার সম্ভাবনা আছে। তাহলে বামে ডানে নাকি উপরে নিচে? বামে ডানে। তো বামে ডানের জন্য আমাদের ইউজ করতে হয় রোজ পেন। কি পেন? রোজ পেন। তো এই রোজ পেন দেওয়ার পর এই দাগগুলা যদি আসতো, কয়টা খোপ হতো? 3টা। এর জন্য লিখতে হবে রোজ পেন 3। রোজ পেন 3। রোজ পেন 3 লেখার পর এরপরে তুমি দিয়ে দিবে কৌণিক ব্র্যাকেট। কল স্প্যান কি হবে? এটার ভিতরে উপরে নিচে কোনো দাগ আসার সম্ভাবনা নেই, এর জন্য কল স্প্যান আর হবে না। টিডি অ্যালাইন সেন্টার রোজ পেন 3 লেখার পরে আইসিটি লেখাটা তুমি লিখবে। এখন আইসিটি লেখার মাঝে একটা কাটা চিহ্ন আছে, কাটা চিহ্নের জন্য কিন্তু একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হলো ডেল বা স্ট্রাইক নামে একটা ট্যাগ ব্যবহার করা যায়। তো আমরা ডেল ট্যাগটা ব্যবহার করলাম। এই ডেল দেওয়ার পর তুমি লিখবে যে আইসিটি। তো এরপরে তুমি দিবে আবার স্ল্যাশ ডেল। এই ডেল ট্যাগটা তুমি তখন ইউজ করবে যখন দেখবে কোনো লেখার মাঝে কাটা চিহ্ন আছে। তো এইবার এই আইসিটি লেখাটা আমাদের শেষ হলো, এরই সাথে আমাদের এই ডাটাটা শেষ হলো, এর জন্য আমরা দিলাম স্ল্যাশ টিডি। তো তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। বলো আমাদের এই তৃতীয় যে সারিটা, তৃতীয় সারির ভিতরে কি কি ডাটা ছিল? আমরা বলেছিলাম তৃতীয় সারিটা হলো এই যে এই নীল কালারের উপরের লেখাগুলো, তবে এইগুলো তো আমরা একবার এনে ফেলেছি, এর জন্য এই দুইটা হলো আমাদের তৃতীয় সারির ডাটা। তো একটা ডাটা শেষ করলাম, আরেকটা ডাটা আছে। এখন এই ডাটাটা লিখতে গিয়ে তোমাদের একটা শর্তে কিন্তু বলা হয়েছে, দেখো বি এর সেলটি সবুজ। আরেকবার, বি এর সেলটি সবুজ। বি এর সেল মানে কি? বি এর যে পিছনের কালারটা, এই পিছনে বি কিন্তু সবুজ না, বি এর পিছনের কালারটা, এই সেলটা, এই বক্সটা, ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা নাকি সবুজ, গ্রিন। তাহলে এই কালার যদি আমাদের পরীক্ষা আসে, তাহলে এটা তুমি কিভাবে করবে খেয়াল করো। প্রথমে তো তুমি লিখবে টিডি। কি লিখবে? এই টিডি লিখবে। টিডি লেখার পর এই বি লেখাটা বামে ডানে নাকি মাঝে? মাঝে। এর জন্য তুমি লিখতে হবে অ্যালাইন। অ্যালাইন লিখতে হবে সেন্টার। ভালো মতো বোঝার চেষ্টা করো, অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর এই বি লেখাটা উপরে নাকি নিচে? কোন এতক্ষণ কিন্তু আমরা যতগুলো ডাটার কাজ করেছি কোনো লেখা উপরে বা নিচে এরকম ছিল না, এই লেখাটা কিন্তু নিচে আছে। তাহলে উপরে নাকি নিচে? নিচে। এই উপরে নিচের জন্য আমাদের নতুন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে, এটার নাম হলো ভ্যালাইন। কি? ভ্যালাইন। অ্যালাইন দিয়ে তুমি বাম ডান নাকি মাঝে ওইটা ফিক্সড করবে, আর ভ্যালাইন দিয়ে তুমি উপরে নাকি নিচে এটা বলে দিবে। তো ভ্যালাইন লিখে তুমি লিখবে বটম। কি লিখবে বলো তো? বটম। বটম অর্থ নিচে বা তলানিতে, তলানিতে আছে। আর যদি উপরে থাকে তাহলে লিখবে টপ। আমাদের কিন্তু এখানে আছে, এগুলো আমরা করাবো। তুমি বলো এইটার ভিতরে কোনো দাগ আসার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ আছে। এই যে এই দাগটাই তো আসার সম্ভাবনা আছে, এই দাগটা কিন্তু আসার সম্ভাবনা আছে। বামে ডানে নাকি উপরে নিচে? বামে ডানে। বামে ডানে হলে তো ইউজ করতে হয় রোজ পেন। কি পেন? রোজ পেন। রোজ পেন দেওয়ার পর কয়টা খোপ তো এখানে? একটা, দুইটা, তিনটা। এর জন্য লিখতে হবে রোজ পেন 3। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমার এইখানে যে সেলটি সবুজ বলেছে, এই সবুজ কথাটা তুমি কিভাবে লিখবে? তুমি লিখবে যে স্টাইল। কি লিখবে বলতো? স্টাইল নামে একটা ট্যাগ ব্যবহার, অ্যাট্রিবিউট ব্যবহার করবে। স্টাইল অ্যাট্রিবিউটটা দেওয়ার পর ইকুয়াল দিবি।
ইকুয়াল দেওয়ার পর তুমি কি কালার করতে চাচ্ছ, তুমি কি টেক্সট কালার করতে চাচ্ছ নাকি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাচ্ছ? তুমি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাচ্ছ, এর জন্য তুমি লিখবে স্টাইল বিজি কালার। স্টাইল কি কালার লিখবে? বিজি কালার। দুইটা ডট চিহ্ন দিয়ে তুমি কালারটা বলে দিবি, কালারটা হলো সবুজ, এই সবুজ ইংলিশ হলো গ্রিন, এর জন্য তোমার লিখতে হবে গ্রিন। গ্রিন লেখার পর ইনভার্টেড কমা দিবি। তো আশা করি কালার আসলেই লিখবে স্টাইল, টেক্সট কালার হলে লিখবে টেক্সট কালার, আর যদি সেল কালারের কথা বলে মানে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার বলে তখন লিখবে বিজি কালার গ্রিন। তো আশা করি সবাই এতটুকু বুঝেছো। এরপরে তুমি দিবে কৌণিক ব্র্যাকেট। দেখো এটা কিন্তু অ্যালাইন সেন্টার, ভ্যালাইন বটম, রোজ পেন 3, আবার স্টাইল বিজি কালার গ্রিন। উপরে নিচে কিন্তু এটার ভিতরে দাগ আসার সম্ভাবনা নেই, এর জন্য এখানে কল স্পেন হয়নি। এবার তুমি এই বি লেখাটি লিখে দিবে, এরপরে দিবে স্ল্যাশ টিডি। এবার আইসিটি আর এই বি, এই লেখাটাই কিন্তু আমাদের তৃতীয় সারি ছিল, এই তৃতীয় সারি আমরা এখন শেষ করলাম স্ল্যাশ টিআর। তো আশা করি সবাই তৃতীয় সারির কাজটা বুঝতে পেরেছো। এবার বলো তো চতুর্থ সারি কোনটা? চতুর্থ সারি হবে ওইটা, খেয়াল করো তো, এই দাগগুলো দিয়ে কিন্তু আমরা টেবিলের শেষ মাথায় গিয়েছিলাম। এখন তোমার কাজ করতে হবে, এইখানে এই যে একটা দাগ দেখতে পাচ্ছ, এই যে এইখান থেকে তুমি টেবিলের শেষ মাথায় যাওয়ার চেষ্টা করো। তো এইখান থেকে যদি আমরা টেবিলের শেষ মাথায় যাই, নিচ দিক দিয়ে যাবো নাকি উপরের রাস্তা আছে? উপরের রাস্তা আছে, তো উপর দিয়ে তুমি যাওয়ার চেষ্টা করো। এই যে আমরা যে দেখতে পাচ্ছি, এই যে এইখানে যে নীল লেখাটার উপরে যে লেখাগুলা ফেসবুক, এই খালিগড়টা আর H2SO4, এই লেখাগুলো হলো আমাদের চতুর্থ সারি। তো এই চতুর্থ সারির কাজটা আমরা কিভাবে শুরু করবো? আবার আমরা লিখবো টিআর। কি লিখবো? আবার আমরা লিখবো, এই যে লিখলাম টিআর। চতুর্থ সারি শুরু করলাম। চতুর্থ সারির প্রথম ডাটাটা হলো ফেসবুক। তাহলে এই ফেসবুক কিন্তু একটা লিংক, হাইপার লিংকের কাজ কিভাবে টেবিলের ভিতরে থাকলে করতে হয় ওইটা তুমি এখন বুঝতে পারবে। তাহলে আমরা প্রথমে লিখলাম টিডি। এই ফেসবুক লেখাটা মাঝে নাকি বামে নাকি ডানে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বামে, মনে হচ্ছে ডানে, আবার মনে হচ্ছে মাঝে। এর জন্য আমরা ফিক্সড ভাবে অ্যালাইনটা এখানে লিখবো না। যদি একদম ফিক্সড মনে হতো মাঝে, তখন দিতাম অ্যালাইন সেন্টার। আচ্ছা, ভ্যালাইন হবে কিনা? উপরে নাকি নিচে? উপরেও নেই নিচেও নেই, তাহলে অ্যালাইনও হবে না, ভ্যালাইনও হবে না। রোজ পেন কলস পেন হবে কিনা চিন্তা করো। এইটার ভিতরে এই যে দাগটা, এইটা কিন্তু আসার সম্ভাবনা আছে। বামে ডানে নাকি উপরে নিচে? তাহলে এটা কিন্তু বামে ডানে। তো বামে ডানে হলে তোমার দিতে হবে কি পেন? রোজ পেন। এই রোজ পেন দেওয়ার পর এই দাগটা যদি আসতো তাহলে কয়টা খোপ হতো? দুইটা। এর জন্য তোমার লিখতে হবে রোজ পেন 2। এবার বলো কলস পেন হবে কিনা? এটা উপরে নিচ থেকে কোনো দাগ আসার এটার ভিতরে কোনো সম্ভাবনা নেই, এর জন্য কলস পেন হবে না, দিলাম কৌণিক ব্র্যাকেট। এবার তোমরা যে ভুলটা করতে পারো, তোমরা ভুলে লিখে ফেলতে পারো ফেসবুক লিখে এরপরে দিয়ে দিতে পারো স্ল্যাশ টিডি। কিন্তু এখানে তো বলা আছে ফেসবুক লেখাটি একটা লিংক, হাইপার লিংক। তো হাইপার লিংকের কাজ কিন্তু একটা করতে হয়। কিভাবে করতে হয়? হাইপার লিংকের জন্য আমাদের দিতে হয় এ ট্যাগ। কোন ট্যাগ? এ ট্যাগ। হাইপার লিংকের জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয়। এরপরে লিখতে হয় হাইপার লিংক রেফারেন্স। এটার ভিতরে তুমি ঠিকানাটা লিখবে www. যেহেতু ফেসবুক এসেছে এর জন্য তুমি লিখবে facebook.com। এরপরে তুমি কৌণিক ব্র্যাকেট দিবে। আবার বলছি, হাইপারলিংকের জন্য এ ট্যাগ, হাইপারলিংক রেফারেন্স লিখে তুমি নিজের মতো একটা ঠিকানা দিবে। ফেসবুক আসলে ফেসবুক, ইউটিউব আসলে ইউটিউব, বা যদি কিছু না জানো অন্তত লিখবে www.html.com, এভাবে লিখে দিতে পারো, বা এই শব্দটা অনুযায়ী একটা কথা লিখে দিবে। এরপরে তুমি এই লেখাটা যখন লেখা শেষ হবে তখন তুমি মেইন প্রশ্নে লেখাটা লিখবে ফেসবুক। এই ফেসবুক লেখাটা লিখবে। এই ফেসবুক লেখাটা লেখার পর এরপরে তুমি দিবে স্ল্যাশ এ। ইমেজের কিন্তু স্ল্যাশ ছিল না, কিন্তু এই হাইপারলিংকের কিন্তু স্ল্যাশ আছে। এটা লেখার পর আমাদের এই ডাটাটা শেষ হয়েছে, এর জন্য তুমি দিবে স্ল্যাশ টিডি। সবাই আশা করি বুঝতে পেরেছো হাইপারলিংকের কাজ কিভাবে করতে হয়। এবার আমাদের কিন্তু চতুর্থ সারির প্রথম ডাটা শেষ হয়েছে, দ্বিতীয় ডাটার কাজ তুমি শুরু করবে। দ্বিতীয় ডাটার জন্য আবার দিবে টিডি। এখন এই ডাটার ভিতরে তো কোনো লেখাই নেই, তাহলে অ্যালাইন ভ্যালাইন এগুলো তো আর হবে না, কিন্তু এই বক্সের ভিতরে কিন্তু এই দাগটা আসার একটা সম্ভাবনা আছে। তাহলে উপরে নিচে নাকি বামে ডানে? উপরে নিচে। উপরে নিচের জন্য আমরা কি দেই? কলস পেন। এই কলস পেন লেখার পর তুমি দেখো তো কয়টা খোপ? তো দুইটা। এর জন্য লিখতে হবে কলস পেন 2। দেওয়ার পর এই জায়গাটা খালি, তো এখন কোনো ডাটা তো তুমি লিখতে পারছো না, এর জন্য তুমি লিখবে এন্ড বি এস পি দিয়ে একটা সেমিকোলন দিবে। এটা যদি কোনো জায়গায় খালি থাকে তাহলে খালি থাকলে ওই খালি জায়গার পরিবর্তে তুমি লিখবে এন্ড বি এস পি, নন ব্রেকিং স্পেস। এটা কোনো খালি জায়গার জন্য আমরা এটা ব্যবহার করি। এরপরে তুমি দিবে স্ল্যাশ টিডি। এই যে আমাদের কিন্তু এই ডাটাটাও শেষ। এবার আসো এই ডাটাটার জন্য আবার লিখবো টিডি। এবার কি অ্যালাইন সেন্টার? না, মাঝামাঝি নেই। ডানে? না, ডানেও নেই। বামে? হ্যাঁ, বামে আছে। এর জন্য তুমি লিখতে হবে টিডি অ্যালাইন লেফট। তবে মনে রেখো, টিডি অ্যালাইন লেফট চাইলে তুমি লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, কারণ অটোমেটিক লেখাগুলো বামেই থাকে। তাহলে আমরা এটা লিখলাম না, অ্যালাইন লেফট চাইলে লিখতে পারবে, কোনো সমস্যা নেই।
এবার এই ঘরটার ভিতরে কোনো দাগ আসার সম্ভাবনা আছে কিনা, চারদিকে তাকাও, না এটার ভিতরে কোনো দাগ আসার সম্ভাবনা নেই। এর জন্য এই একমাত্র ডাটা যেটার ভিতরে কোনো অ্যাট্রিবিউট ইউজ হয়নি, তাহলে দিলাম টিডি। এবার আমরা লিখবো H2SO4। তুমি যদি H2SO4 এভাবে লিখে দাও তাহলে কিন্তু মার্কস পাবে না। লেখাগুলো নিচে আছে 2 আর 4, এই 2 আর 4 লেখাটা নিচের জন্য আমাদের ট্যাগ ব্যবহার করে লিখতে হবে। তাহলে লিখতে হবে H2 লেখাটা যেহেতু নিচে, এর জন্য আমাদের ব্যবহার করতে হবে সাব। নিচে থাকলে সাব নামে একটা ট্যাগ ব্যবহার করতে হয়, সাবস্ক্রিপ্ট। তো সাব লেখার পর তুমি লিখবে 2, এরপরে স্ল্যাশ সাব। এই স্ল্যাশ সাব বলতে তোমার এই 2 লেখাটা শেষ হয়েছে। এরপরে SU লেখাটা নরমাল, কিন্তু 4 লেখাটা আবার নিচে, তাই আবার ব্যবহার করতে হবে সাব 4, এরপরে লিখতে হবে স্ল্যাশ সাব। লেখার পর আমাদের কিন্তু এই ডাটাটা শেষ হয়েছে, এর জন্য আমরা দিলাম স্ল্যাশ টিডি। এই ডাটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই সারির কাজটা কিন্তু শেষ হয়েছে, আমরা দিলাম স্ল্যাশ টিআর। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। এবার আমাদের 5 নাম্বার সারি কোনটা? এই যে আমাদের কিন্তু প্রথম সারি ছিল এটা, এটা ছিল দ্বিতীয় সারি, এরপরে আমাদের এইটা ছিল তৃতীয় সারি, আর এটা ছিল চতুর্থ, আর এটা হলো পঞ্চম সারি। এবার 5 নাম্বার সারিটা আবার আমরা 5 নাম্বার সারি তো তোমরা বুঝতেই পারছো, এই যে এই অংশটা বাকি আছে, এইটা হলো আমাদের 5 নাম্বার সারি। জি আর আই এর উপরে সি, এর উপরে টি, ওই লেখাটা হলো আমাদের 5 নাম্বার সারির ডাটা। তাহলে আবার আমরা শুরু করলাম 5 নাম্বার সারির জন্য, আবার দিলাম কি বলতো টিআর। টিআর দেওয়ার পর এবার আমরা দিলাম টিডি। টিডি লেখার পর তোমাকে কিন্তু এখানে একটা শর্ত বলা হয়েছে, যে লেখাটা লাল রঙের, তুমি তো জানো কিভাবে লাল কালারটা করতে হয়, তারপর আবার আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে তুমি প্রথমে দিবে টিডি, লেখাটা কি বামে ডানে নাকি মাঝে, এই উত্তরটা দাও, বামে ডানে নাকি মাঝে, ডানে। তো ডানে হলে তুমি দিবে অ্যালাইন, কি দিবে অ্যালাইন রাইট, RIGHT রাইট। এবার আমার এই উত্তরটা দাও, উপরে নাকি নিচে, উপরে নাকি নিচে, উপরে। তাহলে উপরের জন্য তুমি দিতে হবে ভ্যালাইন। এই ভ্যালাইন লেখার পর তোমার লিখতে হবে, যেহেতু উপরে এর জন্য লিখতে হবে টপ। এটার ভেতরে কোনো দাগ আসার সম্ভাবনা আছে কিনা ওইটা দেখো। হ্যাঁ, এই যে এই দাগটা কিন্তু আসার সম্ভাবনা আছে। উপরে নিচে দাগ আসার সম্ভাবনা থাকলে আমাদের ব্যবহার করতে হয় কলস পেন। কলস পেন দিয়ে এই দাগটা যদি আসতো তাহলে দুটা ভাগ হয়ে যেত, এর জন্য আমাদের লিখতে হবে কলস পেন 2। এই কলস পেন 2 লেখার পর এই জি লেখাটা লাল রঙের শর্তে বলা আছে, এখানে না, এখানে বলা আছে জি লেখাটি লাল রঙের। তাহলে কালার করার জন্য আমাদের কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, স্টাইল। স্টাইল লেখার পর তুমি কি কালার করতে চাচ্ছ, ব্যাকগ্রাউন্ড কালার নাকি টেক্সট কালার? আমরা টেক্সট কালার করতে চাচ্ছি, এর জন্য লিখতে হবে টেক্সট কালার। টেক্সট কালার লেখার পর তোমার একটা দুইটা ডট চিহ্ন দিয়ে কালারের নামটা তুমি লিখে দিবে লাল। তো লাল ইংলিশ হলো রেড, এই রেড লেখে ইনভার্টেড কমা দিবে। এরপরে তুমি দিবে কৌণিক ব্র্যাকেট, কৌণিক ব্র্যাকেট দিয়ে এরপরে তুমি জি লেখাটা লিখে দিয়ে দিবে স্ল্যাশ টিডি। এই যে আমাদের শেষের যে সারিটা, এই সারিটার প্রথম ডাটা শেষ হয়েছে। এবার আমাদের শেষ ডাটাটা টিডি। টিডি দেওয়ার পর এই ডাটাটা বক্সের মাঝামাঝি আছে, এটা আমি মাঝামাঝি দিয়েছিলাম, হয়তো তোমরা একটু বামে ভাবছো। তো এটা আমরা দিলাম টিডি অ্যালাইন, অ্যালাইন দিলাম সেন্টার। টিডি অ্যালাইন সেন্টার দেওয়ার পর ভ্যালাইন কি হবে, উপরেও নেই নিচেও নেই, একদম উপরেও নেই একদম নিচেও নেই, এর জন্য ভ্যালাইন হবে না। এবার দিলাম টিডি অ্যালাইন সেন্টার। এবার এটার ভিতরে কোনো দাগ আসার সম্ভাবনা আছে কিনা, না, এটার চারদিকে তাকাও, কোনো দাগ আসার সম্ভাবনা নেই এটা। তাহলে রোজ পেন হবে না, কলস পেনও হবে না। তাহলে এখানে আমরা কৌণিক ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পর তুমি খেয়াল করো, আই এর উপরে সি, আবার সি এর উপরে টি, পাওয়ারের উপরে আবার পাওয়ার। তাহলে এটা কিভাবে করতে হয়, প্রথমে লিখতে হবে আই, এরপরে আই এর উপরে তো সি, এই উপরের জন্য আমরা ব্যবহার করব সোপ। সোপ মানে সুপারস্ক্রিপ্ট, এটা লেখা উপরে তোলে। এখন কাকে উপরে তুলছে, সি কে, এর জন্য লিখলাম সি। এখন তোমরা যে ভুলটা করবে, তোমরা যদি স্ল্যাশ সোপ দিয়ে দাও তাহলে কিন্তু মার্কস পাবে না, কারণ স্ল্যাশ সোপ দিলে লেখাটা আবার মানে কার্সরটা আবার নিচে নেমে যাবে। নিচে নেমে গেলে আবার যখন টাইপ করবে তখন লেখাগুলো কিন্তু নিচে হয়ে যাবে, এর জন্য এটা ক্লোজ করা যাবে না। সোপের উপরে আবার যেহেতু আরেকটা পাওয়ার এসেছে, আরেকটা সোপ এসেছে, সাথে সাথে তুমি আবার ইউজ করবে সোপ, এটাকে বলে পাওয়ারের উপরে পাওয়ার। সোপ দেওয়ার পর সি দিয়েছে, এটা ক্লোজ করবে না, আবার সোপ দিবে, সোপ দেওয়ার পর তুমি টি লিখবে। এই টি লেখার পর এটার উপরে কি আর পাওয়ার আছে, এটার উপর আর পাওয়ার নেই। এবার তুমি এই যে দুইটা সোপ লিখেছো, এই স্ল্যাশ সোপ এটা ক্লোজ করবে, এবার এটা স্ল্যাশ সোপ করবে, স্ল্যাশ সোপ। এবার দেওয়ার পর এই লেখাটা লেখার পর তুমি আমাদের ডাটাটা শেষ করে দিবে স্ল্যাশ টিডি। এই ডাটাটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই সারিটা শেষ, স্ল্যাশ টিআর। এই সারিটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের পুরো টেবিলের কাজটা শেষ হয়েছে, এর জন্য তোমার লিখতে হবে স্ল্যাশ টেবিল, স্ল্যাশ টেবিল। এই টেবিল শেষ হওয়ার সাথে সাথে আমাদের বডির কাজ শেষ হয়েছে, স্ল্যাশ বডি। এরপর আমাদের লিখতে হবে স্ল্যাশ এইচটিএমএল। তো আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কিনা